আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিকেলে গণজমায়েত। একই কর্মসূচি পালিত হবে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে। লোকসঙ্গীত শিল্পী ও গবেষক মুস্তফা জামান আব্বাসী মারা গেছেন। গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা। ভারতের বিরুদ্ধে এবার পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস। উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগে এবং রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েতের কর্মসূচি দিয়েছে এনসিপি। এর আগে গতকাল সমাবেশে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামাতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফত মজলিস, জাতীয় গণতন্ত্রী পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পরে শাহবাগ অবরোধ করেন তারা। সেখান থেকেই আজ বিকেলে শাহবাগ সহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েতের কর্মসূচি দেয়া হয়। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত শিল্পীর মেয়ে শারমিন আব্বাসী জানিয়েছেন, শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে মারা যান তিনি। মুস্তফা জামান আব্বাসী প্রখ্যাত মরমী শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের ছেলে। তার ভাই মোস্তফা কামাল বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তার বোন ফেরদৌসী রহমান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। সঙ্গীতের পাশাপাশি তিনি ছিলেন একজন গবেষক। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙ্গা গ্রামের 2টি স্কুল। ভাঙন প্রতিরোধে টেকসই বেড়ি বাঁধের দাবি শিক্ষার্থীদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শহীদুল ইসলাম স্বপ্নের প্রতিবেদনে বিস্তারিত। কোমলমতি শিক্ষার্থীদের সামনে নদীর আগ্রাসী রূপ। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হবার শঙ্কায় উদ্বিগ্ন বরগুনা সদরের 7 নম্বর ঢুলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি এখন চরমে। এতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টারের নির্মাণের দাবি জানায়। জোরে বাতাস উঠলে আমাদের অনেক ভয় করে। বৃষ্টি এলে কাদা হয়ে যায়। স্কুল ক্লাস থেকে পানি পড়ে। ধরতে গেলে নদীর ভিতরেই ক্লাস করি আমরা। কোন মুহূর্তে জানি আমাদের বিদ্যালয়টা নদীতে বিলীন হয়ে যায়। জোয়ারে এই মাঠে পানি ওঠে, ক্লাসের ভিতরে পানি ওঠে, তো আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। ডালভাঙার এ পয়েন্টে ভাঙনের তীব্রতা অনুসন্ধানে দেখা যায়, নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকটি অবৈধ ইটভাটা। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে পিছনে একটি ইটভাটা রয়েছে ওপারে, যেখান থেকে স্রোত, নদীর যে স্রোত স্বাভাবিক প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে এই প্রান্তে চাপটা বেশি পড়ছে এবং প্রতি বছর কিন্তু ভাঙন এখানে গ্রাস করে নিচ্ছে স্কুলের জমি। অভিভাবকরা যারা আছে তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে তারা নিরাপদ মনে করে না। জোর দাবি জানাচ্ছে সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে আমাদের এই বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করে। এখন যদি সরকার আমাদের কিছু প্রতিষ্ঠানটা আমাদের রক্ষার্থে যদি একটু বেড়িবাঁধ সরকার করে তাহলে আমরা ধন্যবাদ এবং বাচ্চা থাকতে পারবো। এই ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমে, শ্রেণীকক্ষের কার্যক্রম ব্যাহত হবে এবং আমাদের এখানকার শিক্ষার্থীরা বা আমরা যারা আছি তারা সবাই এই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্কুল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। নদী ভাঙ্গনের প্রায় সন্নিকটে আর কি স্কুলটি, এটা আমরা শোনার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমরা পাঠিয়েছি। পাশাপাশি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে ভিজিট করেছেন এবং এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলার পরেই উনি জিওব্যাগ ফেলে আপাতত ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ করছেন। সার্ভে করা হয়েছে, ব্যাথমেটিক সার্ভে রিভার প্রোফাইল আমরা বের করছি
আর আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুধু ডালভাঙা পয়েন্ট নয়, বরগুনার 805 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় 20-25টি পয়েন্ট বর্ষার সময় থাকে অতি ঝুঁকিপূর্ণ। ভাঙন প্রবণ সব পয়েন্টে দ্রুত টেকসই বেড়িবাঁধ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক এবার ঘোষণা দিয়ে ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোরে অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। হামলা হয় ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির হামলার প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়াদ উন মারসুস নামের এই অভিযান চালায় ইসলামাবাদ। পবিত্র কুরআনের আস-সাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, যা দিয়ে বোঝানো হয়েছে সীসা দিয়ে গাঁথা প্রাচীর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ফাতা এক মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এর আগে মধ্যরাতে পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে ইসলামাবাদ। ঘাঁটিগুলো হলো রাউলপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরিদ ঘাঁটি। রাত 2:30টার দিকে রাউলপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। গেল 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘাতে জড়ায় পাকিস্তান ভারত। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে মিসাইল হামলা চালায় ভারত। মোদী সরকার এই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হতাহত হয়েছে শতাধিক মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল সাফ অনূর্ধ্ব-19 ফুটবলে রবিবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে হচ্ছে এবারের সাফ। পাহাড়ি এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উঁচুতে খেলতে হচ্ছে বাংলাদেশকে। 6 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফয়সালদের, কিন্তু ভালো শুরুর আশা দেখিয়েও প্রথম ম্যাচে জয় পাওয়া হয়নি তাদের। মালদ্বীপের বিপক্ষে আধিপত্য দেখিয়ে 2বার এগিয়ে গিয়েও 2-2 গোলে হতাশা ড্র করে গোলাম রব্বানী ছোটনের দল। গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজী। গ্রুপ এতে বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের বিপক্ষে। সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচ জিততেই হবে তাদের। আগের ম্যাচের ভুলগুলো চিহ্নিত করেছেন কোচ ছোটন। ভুটানকে হারাতে কৌশলে পরিবর্তন আনার পরিকল্পনা তার। টুর্নামেন্টে গ্রুপ বিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 8-0 গোলে হারিয়ে সেমিতে 1 পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।